অথচ কাল রাতে তাদের মাঝে যা ভালোবাসাবাসি হলো, কঠিন মুহূর্ত বর্ণ সরে যেতে চাইছিল। হেই, আসফিয়ান বর্ণের ঘুমন্ত হৃদয়ের ফুটন্ত ফুল অবশেষে আপনাকে যেতে তো নিয়েছে, তাই না? হুম, থেকেছে তো নারী সঙ্গ ছাড়া এক যুগ, 2 যুগের বেশি সময় নিজের হিংস্র রূপটা কন্ট্রোলে রেখে। আরও কয়েকদিন না হয় রাখলাম, সময় নিন, আর অন মাইন্ড। সুখ সরতে দেয়নি তখন, নিজের সাথে জড়িয়ে রেখেছে আষ্ঠে পৃষ্ঠে, যেন কোথাও হারিয়ে যেতে না পারে। ভুল করলো কি, কিন্তু একদিন না একদিন এটা হরই ছিল। এই পুরুষ তার একান্ত ব্যক্তিগত হালাল, সম্পূর্ণ অধিকার আছে সুখের কাছাকাছি আসার। বরং অধিকার থেকে আরও কিছু দিন বঞ্চিত রাখলে তারই পাপের বোঝা ভারী হতো। বুকের ভেতর থেকে চাপা শ্বাস বেরিয়ে এলো সুখের। ভোররাতে গোসল সেরে পুনরায় শুয়েছিল দুজন। যদিও বা সুখ কঠিন লজ্জা নিয়ে রুম ত্যাগ করতে চেয়েছিল, কিন্তু দানবটা এমন শক্ত হাতের থাবা বসিয়ে তাকে চেপে ধরে রাখলো। পালাতে তো পারল না, উল্টো শক্তি অপচয়। এমনিতেই থানার ক্ষেত্রে বাঁচি করতে করতে এমনিতেই খানার ক্ষেত্রে বাঁচি করতে করতে শরীরে পুষ্টির ঘাটতি। বর্ণের ট্রিটমেন্ট করার নমুনা দেখে সুখ গলায় ঘাড়ে হাত বুলিয়ে হতবুদ্ধির মতো চাইল। শরীরের জায়গায় জায়গায় নীলছে ক্ষতচিহ্ন। ঘাড়ে আলতো হাত মালিশ করে মুখ কুঁচকে স্মৃতে অসন্তুষ্টি ফুটিয়ে তুলল সুখ। বর্ণের ঘুম ভেঙেছে। সুখের প্রতিভাস দেখে অয়েনমেন্ট হাতে নিল। ওই সময় লোকটা ঠোঁট কামড়ে হাসল না। সুখ দেখেছে। কাছে আসুন বউ, অয়েনমেন্ট লাগিয়ে দেয়। দূরে সরে গেল সে, বুঝালো সাফ সাফ। একদম ছুবেন না। সুখের ধারণা অয়েনমেন্ট লাগিয়ে দেওয়ার বাহানায় নির্লজ্জটা আবার তার সাথে। বর্ণ ভ্রু তুলে দৃষ্টি ছোট ছোট করে আরও এক ধাপ এগোলো। সুখের মনের ভাব পড়ে নিতে খুব বেশি সময় লাগলো না তার। এখন আর সেরকম টাচ টুচ করবো না। বাই ডুইং দিস, লেট মি ফিল ব্লেস, সুইট হার্ট। অবাক হওয়ার কথা ছিল সুখের, কিন্তু সে হলো না। অভ্যস্ত হয়ে গেছে যে। রকস্টার আফসিয়ান বর্ণের এই কথা বলার ধরনে এখন সে অনেকটাই অভ্যস্ত। বুঝালো ইশারায়। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আমার সেবা করে রকস্টার আসফিয়ান বর্ণ নিজেকে ধন্য মনে করুক, এমন অন্যায় ব্যাপারটা ঘটুক আমি চাই না। প্লিজ ওটা আমার হাতে দিন, নিজেই লাগিয়ে নিতে পারবো আমি। না জানেমান, কাম ক্লোজার। কত যখন আমিই করেছি, পলমটা আমাকে লাগাতে দিন। বর্ণ আরও কিছুটা এগিয়ে গেল। সুখের দৃষ্টি ধ্যান ধারণা কেবল বর্ণের সুকান্ত চোখ জোড়ায়, যার গভীরে ধূর্তামি দুষ্টুমির ছড়াছড়ি। পিছন না তাকিয়ে সে আরেকটু পেছোতে চলে গেল বেডের কিনারে। মুখ থেকে অস্ফুট শব্দ বেরিয়ে আসে। পুরোপুরি ফ্লোরে ছিটকে পড়ে কোমর ভাঙার আগেই বর্ণের শক্তপোক্ত হাত এগিয়ে ধরে ফেলল তাকে। বাঁকা হেসে বলল, ছেড়ে দিই বউ, দে। ভয়ের তো মুখে কোনা দৃষ্টিতে ফ্লোর দেখে সুখ। গভীরতা অল্প, অথচ আফসিয়ান বর্ণ এমনভাবে ভয় দেখাচ্ছে যেন 10 তলা উঁচু থেকে হাত ছেড়ে দেবে। ভাবনার ফাঁকেই সে হুমড়ি খেয়ে পড়ল পুরুষটির প্রশস্ত বুকের বাপাশে। বর্ণ নিজের কাছে চেপে ধরল তাকে। প্রতিটি ক্ষততে ঠোঁট ছুঁয়ে অয়েনমেন্ট লাগিয়ে দেয়। আবেশে চোখ বুঝে নিল সুখ। আজ নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে। আচ্ছা, পরিপূর্ণতার এই শহরে কখনো অপূর্ণতা কিংবা দীর্ঘশ্বাসের ছায়া এসে নামবে না তো হুটহাট? সময়ের পরিক্রমায় এই মানুষটি পাল্টে যাবে না তো? চোখে চোখ রেখে তাচ্ছিল্য হেসে বলবে না তো ফের তোর সাথে আফসিয়ান বর্ণের কোনো দিক দিয়ে যায়? একবার সে নিজেকে সামলে নিয়েছিল, কিন্তু দ্বিতীয়বার কাছে টেনে পরে ছুঁড়ে ফেললে সেদিন হয়তো সে ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে যাবে। সে তো খুব করে চেয়েছিল মানুষটা থেকে পালিয়ে বাঁচতে। পেটের উপর ভারী কিছুর উপস্থিতি পেয়ে চোখ মেলল মেহেরাব। ঘুমু ঘুমু চোখে বিরক্তি স্পষ্ট। জেসি পেটের উপর কুশন রেখে তার উপর বসে আছে। সে একা নয়, সাথে মীরাবও। মনে মনে তাকে পিচ ঢালা রাস্তা ভেবে দুজন দুদিকে শূন্যে মুঠোবন্ধি হাত তুলে গাড়ি চালানোর মতো করছে। মেহেরাবকে চোখ খুলতে দেখে মীরাব উচ্ছ্বাস মুখে বলে উঠল, মামনি দেখো, মামা চোট করেছে। জেসি দাঁতের নিচে জিভ ঠেলে ধীরে পেট থেকে নেমে ঠোঁট টেনে টুনে হেসে বলল, প্রিন্সেস গাড়িতে চড়তে চেয়েছিল দেখে। সাধে কি ইডিয়েট বলি? মেহেরাব দাঁতে দাঁত পিষে। তাই দুটো মিলে আমার পেটে চড়ে বসলে। ও না হয় বাচ্চা, তুমি একটা ছোট হাতি হয়ে। কথা অর্ধ সমাপ্ত। উঠে বসে মীরাবকে কোলে তুলে নিল। জেসি বিস্ময়ে হতবাক। তার পাতলা ওতলা শরীরটা ছোট হাতির সাথে তুলনা। এটা মেহরাব শাহরিয়ারের থেকে মোটেও কাম্য ছিল না জেসির। দমিয়ে রাখা স্বরে বলল,
আমি ছোট হাতি? ম্যানার্সলেস, ইউজলেস লোক, শব্দের ঠিক ব্যবহার জানেন না, অথচ বিয়ে করে বসে আছেন। চুমুও খেয়েছেন একাধিকবার। তারপরও আরও মেহেরাব তড়িৎ মুখ চেপে ধরে তার, দরজার দিকে চেয়ে বলল। আপু ভেতরে এসো। বলার ফাঁকে চোখ রাঙালো জেসিকে। মেয়েটা লজ্জায় গুটিয়ে নিয়েছে নিজেকে। আপু কখন এলো? মীরাবের খাওয়ার সময় হয়েছে, তাকে নিতে এসেছিল মায়েরা। নক করার আগেই দৌড় খুলে যায়। ফলস্বরূপ ভেতরের দৃশ্যপট প্রত্যক্ষ করে জড়বস্তুর মতো দাঁড়িয়ে পড়েছে। মেহেরাবের ডাকে মাথা ঝাঁকিয়ে মুখটা গম্ভীর করলো। কাছে এসে মীরাবকে নিয়ে চলে যেতে ধরলে জেসি অন্যত্র নজর রেখে মিনমিনিয়ে বলে, আপু বসুন না। পরে মিরাফকে খাওয়াতে হবে। সে পরক্ষণ স্থান ত্যাগ করে। মেহরাবের দৃষ্টি কঠিন, পারলে এখনই জেসিকে পুড়িয়ে ভস্ম করে দেয়। দৃষ্টি দিয়েই মাথা চুলকে অপ্রস্তুত হাসলো জেসি। ডক্টরকে সে ভয় ডর পায় না যদিও, তবে আজ একটু একটু লজ্জা ঘিরে ধরেছে। এই যা পিঠ বাঁচিয়ে পালিয়ে আসতে বেড থেকে নামার আগেই খপ করে হাত টেনে ধরে মেহরাব। পরপর জেসিকে হ্যাঁচকা টানে পাশে শুয়ে নিজেও বালিশে মাথা এলিয়ে বলল, অল্প স্বল্প স্বামী সোহাগ পেয়ে অনুভূতি কেমন বললে না তো বিবিজানা? তড়িৎ লজ্জা পাওয়ার ভান ধরে ওড়নায় মুখ ঢেকে জেসি বলল। এই স্বামী, আমার লজ্জা করে। মেহেরাব তাকে আরও নিকটে নিয়ে এলো। কপালে কপাল ঠেকিয়ে চোখে চোখ রেখে মোহিত স্বরে বলল, তুমি নামক ইডিয়েট মেয়েটার প্রতি যদিও ভালোবাসা নেই, ভালো লাগা নেই, তবে এমন কিছু আছে যা আমাকে বরাবর টেনে আনে তোমার কাছে। ইয়াহ, নো, সেটা কি? জেসি বিজ্ঞের মতো জবাব করে। ভালোবাসা নেই, ভালো লাগা নেই, এরপরও আমার প্রতি আপনার আকর্ষণ কাজ করে। এর অর্থ দাঁড়ায় আমি চুম্বক আর আপনি লোহা, নিকেল, কোবাল্ট। মেহেরাব ভ্রু বেঁকে চেয়ে থাকে, খানিক পর ঠোঁট কুচকে বিড়বিড় করে। ইডিয়েটস। জেসি কানেই তুলল না, ভেঙচি কাটলো। ভালোবাসে না, এসেছে রোমান্টিকতা দেখাতে। এমন রোমান্স তার চাই না। আর্ট গ্যালারিতে আজ পেইন্টিং নিয়ে যাওয়ার কথা সুখের। প্রস্তুতি চলছে। শাড়ির উপর থেকে বর্ণের এঁকে দেওয়া ভালোবাসার কিছু কিছু চিহ্ন স্পষ্ট। এই জন্য একবারও রুম ছেড়ে বের হয়নি সুখ। নেহাত একটা জরুরি বলে যেতে হচ্ছে। বর্ণ বেরিয়েছিল তাকে রুমে রেখে, ফিরেও এলো খানিক পর। বউকে ভ্রু বাঁকিয়ে পরক করলো আপাদমস্তক। হিজাব করে গলা ঘাড় ঢেকে রেখেছে, ফুল হাতা ব্লাউজ। বর্ণ তুচ্ছ তাচ্ছিল্য করলো না, বরং তর্জনী আর বৃদ্ধাঙ্গুলি গোল করে ওকে হ্যান্ড সাইন দেখিয়ে বলল, পারফেক্ট। সুখ ঠোঁট ভেঙায় মনে মনে। ক্যানভাসের ওপাশের পেইন্টার সাইজে লেখা হয়েছে আফসিয়ান বর্ণস ওয়াইফি। মানুষটা জোর করে এটা লিখিয়েছে তাকে দিয়ে। এও বলেছে, পেন্টিংয়ে প্রেমে পড়ে আদারল্যান্ড থেকে প্রেমের টানে বহু ইয়াং পিপলস পেন্টারের খোঁজে আশেপাশে। ইভেন ইফ বাই মিস্টেক দূর থেকে কেউ আমার বাগানের ফুলের প্রেমে পড়ুক, এমন রিস্ক আসফিয়ান বর্ণ নেয় না। যেটা তার, সেটা শুধু তারই। যা গলে গেল তো সুখ মোমের মতন। জানতে চায় এতটা ভালোবাসার কারণ? বাসেন তো ভালো? বর্ণের ঠোঁটের হাসিতে বেপরোয়াপন বিশেষ কোনো কারণ নেই। হঠাৎ হৃদয় একদিন আবদার করলো, বহুদিন তো অনুভূতি শূন্যতায় ভুগিয়েছিস, এবার না হয় একটু ভালোবাসা আহরণ করে দেখ। মায়া হলো খুব হৃদয়ের প্রতি। ছেড়ে দিলাম হৃদয় ভ্রমর। এরপর ভ্রমর মুক্তি পেয়ে চৌকাঠ পেরোতেই খোঁজ পেল ফুলের দেখা। তারপর আর কি, একটু ভেসে দেখলাম ভালো। এমনিতেই তাকে ভালোবাসার বিশেষ কোনো কারণ নেই, তবে কথার ফাঁকে ঘাড়ের দাঁত চেপে সজোরে কামড় বসালো। ব্যথায় কুকিয়ে উঠল সুখ, চোখে জল চলে আসে। বর্ণ সেই কাজল চোখ দুটোতে ঠোঁট ছুঁয়ে বলল, তবে তার উচ্ছ্বসিক্ত আঁখি জলে ভীষণ বাজে রকমের তৃপ্তি দেয়। তার মানে আপনার তৃপ্তির জন্যে আরো 1000বার কাঁদতে হবে আমায়? কান্না? বর্ণ কাছে এসে ফিসফিসিয়ে বলল কিছু। অশালীন শব্দচয়ন। চোখ খিচে বুকে ধাক্কা দিয়ে সুখ দূরে সরিয়ে দিল তাকে। বুঝালো, আমি বের হচ্ছি না আপনার সাথে। বিগ আফসোস ফর ইউর ব্যাড লাক সুইটহার্ট। বেড তো আমার সাথে হতে হবে আপনাকে। মহা বিপাকে পড়েছে সুখ। সেই যে তুই সম্বোধন করতে নিষেধ করেছিল, তখন থেকে বর্ণ আপনি আজ্ঞা করে যাচ্ছে। তার কি লজ্জা লাগছে না? বড়দের সামনে তা বহাল রাখলে নির্ঘাত বড়মা বলবেন, শেষে তুমিও বউকে বশমানা শুরু করে দিয়েছো খোকা। অবাক না হয়ে সত্যি পারলাম না।
গ্যালারি থেকে ফেরার পথে রাস্তার কিনারে হাই মিঠাই দেখে খাওয়ার মিষ্টি আবদার রাখতে ভুল করল না সুখ। বন্যের কঠিন দৃষ্টির সমূহে আজকাল আতঙ্কিত হয় না সে। অবশ্যই এর পেছনের মূল কারিগর আফসিয়ান বন্য নিজেই। হাই দাম্ভিক পুরুষ আফসিয়ান বন্য, বউ ফুলের জন্য কত কি করতে হচ্ছে তাকে। মিঠাই কিনে দুহাতে ধরিয়ে সুখকে গাড়িতে চড়ে বসার আদেশ দিল বন্য। কানে ইয়ারপিস ছিল তার, সেটাই হাত চেপে আরও একবার সুখকে গাড়িতে বসতে বলে কোথাও চলে গেল। রাস্তার ওপাশে বাচ্চাদের ছোটাছুটি দেখে থেমে গিয়ে অপলক চেয়ে রইল সুখ। বলার অপেক্ষা রাখে না। ছোট বাচ্চাদের প্রতি তার আকর্ষণ প্রবল। ধ্যানমগ্ন অবস্থায় কাঁধে কারো স্পর্শ পেয়ে সুখ চমকে ওঠে। পরক্ষণে চোখ দুটো চকচক করে ওঠে। সায়মা বুয়া না, এখন তো সে শিক্ষিকা। চোখে ফ্রেমের চশমা, কাঁধের একপাশে ছাড়ানো চাদরটা সেই পরিচয় বহন করে। কতদিন পর সাক্ষাৎ। আপ্লুপ্ত হয়ে দুহাতে জড়িয়ে ধরে সুখ। কেমন আছে আমার সুখ পাখিটা? উচ্ছ্বাস মিশ্রিত হেসে সে ইশারায় জবাব দিল। এতক্ষণ ভালোই ছিলাম, তোমার দেখা পেয়ে ভালো লাগা এবার দ্বিগুণ হলো। সায়মা হেসে সুখের মুখে হাত বুলিয়ে দিল। আগের চেয়ে খানিকটা শরীর এসেছে সুখের। ভীষণ মিষ্টি দেখতে লাগছে। সুখ ঠোঁট উল্টে অভিযোগ করল। আপির বিয়েতে এলে না যে? ঠোঁটের হাসি বাড়ল, বই কমল না সায়মার। খুব যাওয়ার ইচ্ছে ছিল তার, কিন্তু সব চাওয়া কি পূর্ণ হয়? বেস্ট টিউমার ধরা পড়েছে রিপোর্টে। সেদিন সারা বেলা হসপিটালে কেটেছিল। অপারেশনের জন্য আগামী 2 দিন পর সার্জারি করতে হবে বলল। একটু অসুস্থ ছিলাম। এখন সুস্থ? সুখ জানতে চায় এরপর। তাহলে আজই চলো ও বাড়ি। আজ আপি আসবে শ্বশুর বাড়ি থেকে। যাব, তবে এখন নয়। স্কুলে যেতে হবে একটু। বোনের সাথে এসেছিল। সুখের হাতে হাত রেখে কোমল গলায় বলল সায়মা। প্রত্যুত্তরে মুচকি হেসে উপন্যাস মাথা ঝাঁকায় সুখ। সায়মা জানতে চাইল। বোন ভালোবাসে তো আমাদের সুখকে? সুখ খানিক লজ্জা পায়। এভাবে আরও কিছু সময় পর কথা আদান প্রদান করে সায়মা বিদায় নিল। স্কুল থেকে আজ ছুটি নিতে যাচ্ছে সপ্তাহ 2-এর জন্য। মাঝ রাস্তায় গিয়ে একবার পিছু ঘুরে সুখকে দেখে সায়মা। আচানক মাথা চক্কর দিয়ে ওঠে। দুপাশে গাড়ি আসছে যাচ্ছে। হর্নের শব্দ কান বিষিয়ে তুলছে। মাথা দোলানো বন্ধ হলো না। কোনো রকম রাস্তা পার হওয়ার আকাঙ্ক্ষায় পা চালায় সামনে। তার আকাঙ্ক্ষা ছিল রাস্তার ওপাশে গিয়ে সেখান থেকে ট্যাক্সি ধরে সোজা স্কুলের সামনে গিয়ে নামবে। অথচ ভাগ্য দেখালো অন্য খেল। কদম এক বাড়াতেই পা বিধে চলন্ত গাড়ির সামনে গিয়ে ছিটকে পড়ল নিমিষেই। এখানে উপস্থিত কারো কল্পনাতেই ছিল না তা। সেকেন্ড কয়েক আগের সুস্থ সায়মা মুহূর্তের ব্যবধানে রক্তাক্ত শরীরে লুটিয়ে পড়ে পিচঢালা রাস্তায়। অদূর থেকে স্তব্ধ সুখের হাত ফসকে মিঠাই পড়ে গেল রাস্তায়। অস্পষ্ট শব্দে ঠোঁট ভেঙে বেরিয়ে আসে, মা। আলট্রা লেভেলের কোনো চোর ডাকাতের সাথে সুখের সম্পর্ক নেই বলে আঁচল তুলে দিয়েছিল মুখের উপর। অথচ বর্ণ হার মেনে নিল। এক টানে তাকে কোলের উপর আশ্রে ফেলল। এরপর গাড়ির ব্রেক কষে বলল, পারমিশন নয়, দ্যাট ওয়াজ জাস্ট এ ফর্মালিটি ইয়ার। অতঃপর অধৈর্যরা পুরুষালী অধরের দখলদারিত্বে চলে গেল। সুখ আবেশে ছটফটিয়ে ওঠে। পুরুষটার ছোঁয়া খুব একটা খারাপ লাগে না যদিও, তবে দম বন্ধকর এক অনুভূতির সাথে পরিচয় ঘটে। দীর্ঘ এক চুম্বন শেষে ছাড়া পায় সুখ। নিঃশ্বাসের উপর নিঃশ্বাস উঠে গেছে। ধীরে মাথাটা বন্যের বুকে এলিয়ে দিল। চুপটি করে থাকলো, মুখ ফাংশুটে করে। তা দেখে বন্য ঠোঁট বাঁকিয়ে হাসলো নিঃশব্দে। বলল অবুঝ গলায়, সেদিন আমার রুমে বেডের মাঝে একটা বউয়া ফুল কেঁদে কেটে বুক ভাসিয়েছিল, মনে পড়ে তার কথা? মুখটা আরো ফাংশুটে হয়ে এলো সুখের। ঘন ঘন দুদিক মাথা ঝাঁকিয়ে বুঝিয়ে দাঁত বসিয়ে দিল বর্ণের বুকে। মিশে আর্তনাদে বর্ণ চেঁচিয়ে ওঠে, আউচ! জানবো, হৃদয় চিনচিন করছে তো ব্যথা। পাশের মতো এইভাবে যখন তখন কামড়ে কামড়ে করতে আছে। কিছু ক্রেভিংস উঠেছে। রাত নামক বাড়ি পৌঁছে আগে। চোখ খিচে বুকে মুখ লুকায় সুখ। এই পুরুষ জঘন্য রকমের অসভ্য। আগে জানলে ভালোই বাসত না সে। গাড়ি পুনরায় স্টার্ট দিতে দিতে শব্দ করে হেসে ফেলল বর্ণ। মুখ নামিয়ে কপালে চুমুইকে দেয় বইয়ের।
সেদিনও বর্ণ কাছে আসতে চাইলে সুখ নাকচ করে দিয়েছিল। কি ভেবে বর্ণ এক ইশারায় মেনে নিল তার চাওয়া। নিজেকে দমিয়ে বেরিয়ে গেল রুম থেকে। ফিরে এসে দেখতে পেল বেডের মাঝে ক্রন্দনরত সুখকে। সে কি কান্না! চোখের পানি নাকের পানি এক করে ফেলেছে। অশ্রু মুছতে মুছতে গাল প্রায় রক্তিম। এর কারণ ছিল এটাই, সে না হয় নিষেধ করেছে। বর্ণ কেন বরাবরের মতো জোরপূর্বক কাছে এলো না, আদর দিল না কেন? নিশিরাত, ঘড়ির কাঁটা তখন রাত 1টার ঘরে। ছোট বড় একাধিক ভবনের মাঝে রাস্তার প্রান্তরে 7তলা একটি ভবন দাঁড়িয়ে আছে প্রকাণ্ড। ভবনের 3য় তলা, রুম নাম্বার 503। ভেতর থেকে ভাঙচুরের শব্দ ভেসে আসছে, সেই সাথে মেলিয়ে একটা ভয়ের তোষর। আগুন আগুন, ছেড়ে দাও ওকে, আগুনে কেউ আছে, পুড়ে যাচ্ছে ও, প্লিজ ওকে বাঁচাও, আমায় মুক্তি দাও, আই এম সরি, আগুন আগুন। এলোমেলো চুলের মলিন বরণের মেয়েটা দুহাতে বালিশ চেপে যথাসাধ্য সেটে গেল খাটের সাথে। পারলে হেডবোর্ডে ঢুকে যায়। এক সময় মাথা চুলকাতে চুলকাতে হু হু কেঁদে উঠল। ফের বলল নিভু নিভু গলায়, আগুন, ওখানে আগুন। অদূরে মধ্যবয়সী এক ভদ্রমহিলা আসলে মুখ চেপে কাঁদছে। চোখের সামনে মেয়ের এই অবনতি প্রত্যক্ষ করা কোনো মায়ের পক্ষে সম্ভব নয়। তবে সম্ভব অসম্ভব, চেষ্টা অপচেষ্টার ঊর্ধ্বে নিয়তি বলেও কিছু একটা আছে। তার জোরেই সামিয়া আজ মানসিক হসপিটালে দাঁড়িয়ে। মেয়ে কিছুটা শান্ত হয়ে আসতেই ধীরে এগিয়ে গেলেন তিনি। অতি সাবধানে কদম বাড়াতে বাড়াতে বললেন, মিশমি বাচ্চা আমার, কাম ডাউন, চারিপাশে তাকিয়ে দেখো, আগুন নেই কোথাও। বড্ড ক্লান্ত হয়ে আছে মেয়েটির দেহ। ঢুলু ঢুলু চোখ তুলে তাকায়। হ্যাঁ, এই মেয়েটাই মিশমি। পুরো দুনিয়ার কাছে সে এখন মানসিক রোগী। ঝলসে যাওয়া শরীর সার্জারি করে উন্নত চিকিৎসার জন্য দেশে বিদেশে কারি কারি টাকা ঢেলে বাবা মা তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে তো এনেছে, তবে সে হারিয়েছে মানসিক ভারসাম্য, নিজের অস্তিত্ব। এই মিশমির চেহারার সাথে আগের চেহারার আকাশ পাতাল তফাৎ। হতে পারে সার্জারিতে গোলমাল। যেদিন থেকে জ্ঞান ফিরেছে সেদিন থেকেই আগুন। কেউ আছে আগুনের ভেতর, পড়ে যাচ্ছে সে, ওকে বাঁচাও। এমনই চিৎকার চেঁচামেচি করে, ভাঙচুর শুরু করে। নিজের অস্তিত্ব লুকিয়ে ফেলতে ভীষণ তাড়া থাকে তখন। স্বজনদের কাউকে চেনে না। রাত দিন মিশমির জপা কথাগুলোর সত্যতা যাচাই করতে পুলিশ আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ। শক্তপোক্ত কোনো ক্লু নেই হাতে। সন্দেহভাজন কাউকে চোখেও পড়ছে না। সন্দেহের তীর আফসিয়ান বন্যের দিকে যাওয়ায় প্রায় প্রশ্ন ওঠে না, কারণ মিশমিকে খুঁজে পেতে আর তার চিকিৎসা সেবা ইত্যাদি ইত্যাদিতে বন্যের অবদান রয়েছে প্রচুর। শাড়ির আঁচলে মিশমিকে লুকিয়ে ঠোঁট কামড়ে কান্না আটকানোর বৃথা চেষ্টা চালিয়ে গেলেন সামিয়া। বিদেশ থেকে অপুষ্টিকর শুকিয়ে কাঠ অনুরূপ শরীরের মিশমিকে নিয়ে নিজের বাড়িতে নিজেদের সাথে রাখার সিদ্ধান্ত নিয়েছিল তারা। কিন্তু দিনকে দিন মানসিক অবস্থা অবনতি হচ্ছিল মিশমির। ভাঙচুর নিজেকে শেষ করে দেওয়ার খুব তাড়া যেন তার। উপায়ন্তর না পেয়ে 6 মাস আগে এখানে রেখে গেছে তাকে। মার আঁচল থেকে ধীরে মাথা তুলে নির্বোধ শিশুর মতো মিশমি প্রশ্ন করে, কে তুমি? রোজ এই প্রশ্নের সম্মুখীন হতে হয় সামিয়াকে। আজ উত্তর পেলে কাল পুনরায় ভুলে যায় মিশমি। ধরে আসা গলায় সামিয়া বলে, মমকে চিনো না? মম? এটা কি? মা। ওহ, তুমি আমার মা হও? মা তোমাকে খুব ভালোবাসে। ভালোবাসে? ফ্যালফ্যাল চেয়ে রয় সে। ভালোবাসা কাকে বলে বুঝতে পারে না। একটু পর বলতে চাইল ক্ষীণ স্বরে, আগুনে কেউ আছে, তাকে। কথা সমাপ্তির আগে ঘুমের কোলে ঢলে পড়ে মিশমি। ইঞ্জেকশনের প্রভাব। মেয়েকে শুয়ে দিয়ে তাকে বুকে জড়িয়ে নিচেও শুইলেন সামিয়া। ডক্টর অনুমতি প্রায়ই মেয়ের পাশে এসে রাত কাটান তিনি। সময় চলে সময়ের নিয়মে, তার কোনো পিছুটান নেই। কি অদ্ভুত! এরপর বৈচিত্র্যময় এক জীবন থেকে হারিয়ে গেল কত শতক্ষণ, কত সময়। 1 মাস নয়, 5 মাস নয়, বহু মাস। সামান্য ভুলে কারো জীবন বরবাদ হলো। কেউ বা খুঁজে পেল বাঁচার নতুন আশা, কেউ ত্যাগ করলো পৃথিবীর মায়া, কেউ বা পা পাল্টে নিল জীবনের গতিপথ। অবশেষে এটাই প্রমাণিত হয়, কারো জীবন চিরদিন এক জায়গায় থমকে থাকে না। দিনের পর রাত নামে, রাতের পর দিন। এভাবেই হায়াতের দিন থেকে এক একটা দিন বিয়োগ হয়। মানুষ অবচেতনেই ধাবিত হচ্ছে শেষ পরিণতির দিকে। অথচ নির্বোধ মানবকুল তখনও দুনিয়ার মোহে ডুবে বিভোর। আফসোস,
জেসি আর মিস্টার অ্যারোগেন্ট মিলে নতুন এক জীবনে পদার্পণ করেছে এরই মধ্যে। সেই চঞ্চল হরিণীর মতো ছটফটে মেয়েটাও মা হতে যাচ্ছে। কত আনন্দ, প্রতিজ্ঞা, কত যত্ন, কত শত স্বপ্ন, কল্পনা জল্পনা। অতীত ভুলে তারাও পরস্পরের কাছাকাছি এসেছিল, গভীর স্পর্শে ছুঁয়েছিল একে অপরকে। সেই ধারা জারি রেখে আজও আসে ছুঁয়ে। তবু জেসির দুঃখ ঘোষে না। আজও জানতে চাইলে কুমড়ো পটাশ লোকটা মুখের উপর বলে দেয়, তার জন্য কোনো মায়া, মহাব্বত, ভালো লাগা, ভালোবাসা নেই। ব্যাস কোনো এক আকর্ষণে দুজনের মাঝে এত কিছু হয়ে গেছে। সেদিন তো জেসি দাঁতে দাঁত চেপে হাতের কাছে যা পেয়েছে তাই ভাঙচুর করা শুরু করে দিয়েছিল। ম্যানার্সলেস, ইউজলেস লোক। ইজ্জত ধরনের পরও নাকি বুক উঁচিয়ে বলে তার জন্য কোনো অনুভূতি নেই। মেহরাব তৈরি হচ্ছে হসপিটালের জন্য। সকাল 9:45। আয়নায় নিজেকে দেখতে দেখতে একবার কাউচে সরু চোখে চেয়ে থাকা জেসিকে পরখ করলো। ঘড়ির চেইন আটকানো শেষে তার দিকে ফিরল চুলে হাত বলিয়ে। কি ব্যাপার, ভাবছো কি? অনেক কিছুই। কি কি? আপনাকে বলবো কেন? আমি চিনি আপনাকে। সেটা অবশ্য চেনা না, অপরিচিত কাউকে যা তা শেয়ার করার ব্যাড হ্যাবিট। বলো না বরং। মুখ বাঁকিয়ে বিড়বিড় করে জেসি। নিঃসন্দেহে মেহরাবকে বকা ছাড়া ভালো কিছু বলেনি। সে এগিয়ে এলো, জেসির মুখটা দুহাতের আজলায় ভরে কপালের ঠোঁট ছুঁয়ে ছেড়ে দিল খানিক বাদে। এরপর ভাবখানা এমন করলো যেন পথের কিনারে বসে থাকা জেসিকে দয়া দেখিয়ে একটা শুকনো চুমু দিয়েছে মাত্র। হাতের ফাইলটা মেলে আর চোখে জেসিকে দেখে মেহরাব জানতে চাইল। রাগ এখনো কমেনি? হাত কসলাতে কসলাতে জেসি বিতৃষ্ণা নিয়ে জবাব দেয়, না। কমানোর চেষ্টাও করেনি। আপনি রাগিয়ে দিয়েছেন, আমি কেন চেষ্টা করব? অগোচরে ঠোঁট কামড়ে হাসে মেহরাব, মাথা ঝাঁকিয়ে বলল, তাও ঠিক, রাগিয়ে যেহেতু আমি দিয়েছি, রাগ ভাঙানো আমার দায়িত্বের মধ্যেই পড়ে। তো চলো রাগ ভাঙিয়ে নিয়ে আসি। জেসি তড়াক করে তাকায়। কোথায় যাব? তুমি বলো, কোথায় নিয়ে গেলে খুশি হবে? ভাইয়ার কাছে। ওকে, গুড নাইট। মেয়েটা লাফিয়ে উঠে মেহরাবের গলায় ঝুলে পড়ল চোখের পলকে। সত্যি? মেহরাব দুহাতে আগলে রেখে তার চোখের চঞ্চলতা লক্ষ্য করে একদৃষ্টি চেয়ে রয়। এরপর গম্ভীর হয়ে বলল, নো লাফালাফি, ভুলে যাও না এখন তুমি একা নও, নিজের ভিতর আমার অংশ ধারণ করে আছো। ও ও সব আপনার? আমার কোনো ক্রেডিট নেই? বুকে আচ্ছা মতো একটা কিল বসিয়ে দিল শেষে। জেসিকে এই পর্যায়ে নিজের সাথে আরও শক্তভাবে আঁকড়ে ধরল মেহরাব। টুপ করে ঠোঁটে একটা চুমু দিল, এরপর কপালে আলতো টোকা দিয়ে বলল, অস্বীকার করার উপায় নেই, থাকলেও থাকতে পারে একটু একটু। ঠোঁটের আগায় কঠিন একটা প্রত্যুত্তর এসে হুড়হুড় করলেও চুপ রইল জেসি। ঝগড়া করবে না এখন, ভাইয়ার কাছে যাবে যে। জিসান এখন একা নেই, মিহিকে বউ করে ঘরে তুলছে মাসখানেক হবে। টোনাটুনির সংসার হয়েছে দুজনার। ফাঁকা বাড়িতে মানব বলতে তুফাই আছে শুধু। শ্বশুর শাশুড়ি ননদ দেবর এক আত্মীয়ের বাড়িতে গিয়েছে বিয়ে উপলক্ষে। তাকেও পই পই করে যেতে বলা হয়েছিল যদিও। ইদানিং শরীর দুর্বল দুর্বল লাগে, মাথা ঘুরায়। সমাগম তো একদমই সহ্য হয় না, তাই মূলত যাওয়া হয়নি তুফার। কিচেনে রান্না করছিল সে, মাহিরের পছন্দের চিংড়ি আর তিত করল্লা। প্যানে সব উপকরণ দেওয়া প্রায় শেষ। খুন্তি দিয়ে নেড়েচেড়ে দিচ্ছিল। হঠাৎ উন্মুক্ত উদরে কারো আঙ্গুলের স্পর্শ পেতেই চমকে উঠল। এক প্রকার ছিটকে দূরে সরে যেতে চাইল, তবে পারল না। এর আগেই দুহাতে বন্দি হয়ে গেল সে। ভয় পায় না জান, আমি তোমার জামাই। স্বস্তির শ্বাস ছাড়ে তুফা। ভয় পেয়ে গিয়েছিল খুব। গমগমে স্বরে বলল, আপনার না বিয়েতে যাওয়ার কথা ছিল? কিন্তু গেলাম না। বাড়িতে এমন সুন্দরী বউ ফেলে অন্যের বউ দেখে আমার লাভটা কোথায়? সে কথার উল্টো পিঠে কিছু বলল না তুফা, তাড়া দিল, রান্না পড়ে যাবে, ছাড়ুন এবার। রান্না কার জন্য? আমাদের জন্য নিশ্চয়ই। জি মশাই, এবার শান্তিতে রান্না করতে দিন আমায়। কখন এলেন? রুমে যান, আমি ঠান্ডা শরবত নিয়ে আসছি। জাঙ্গো, একা যেতে ভীষণ ভয় লাগছে। বুকে হাত রেখে একবার অনুভব করো, ভয় কলিজাটা লাফিয়ে বেড়াচ্ছে। হোয়াট? তুফার নাক কুঁচকায়। বাচ্চা নাকি দিন দুপুরে রুমে একা যেতে ভয় পাচ্ছে? নাটক। মাহির প্রত্যুত্তর না করে গ্যাস অফ করে দিতেই মেয়েটা রেগে গেল। গ্যাস বন্ধ করে দিলেন কেন? খাবেন কি?
ঠোঁট বাঁকিয়ে হেসে সরু চোখে তাকালো মাহির। সেই দৃষ্টি অবলোকন করে তুফা নিজের দিকে এক ঝলক চায়। পরপর চোখের দৃষ্টিতে মাহিরকে সাবধান করলো যেন নজর সংযত রাখে। অথচ মাহির এক ঝটকায় পাজা কোলা করে নিল তাকে। কিচেন থেকে বেরোতে বেরোতে বলল, আজ ভাত খেয়ে পেট পূজা করবো না, পুরো বাড়ি ফাঁকা আছে, এই তো সুযোগ। বউয়ের সাথে হাডুডু খেলবো, চুমো খাবো আর জীবন কতই না অদ্ভুত। সূচনা লগ্নে আমরা সমাপ্তির জন্য যা আগে থেকে পরিকল্পনা করে রাখি, সময় সময় উপসংহারে এসে তার বিপরীতও ঘটে, যা আমাদের কল্পনাতীত। এই যেমন আফসিয়ান বর্ণ, যাকে শাস্তি দিতে আজ সে হাজারো অধিক সদস্য নিয়ে গঠিত আই গ্যাং এর চিফ, যাকে তিলে তিলে শেষ করবে বলে দীর্ঘ 3 বছর ব্যয় করে জঙ্গলের গহীনে মাটির নিচে টর্চার হাউস গড়েছে, আজ তাকেই নিজের ভাইয়ের পরিচয়ে নিবাসের দোরগোড়ায় দাঁড় করিয়েছে। সেটা অবশ্য শুধু এবং শুধুমাত্র মার মুখের দিকে চেয়ে। এই ভদ্রমহিলার দীর্ঘ বছরের অপেক্ষার অবসান ঘটাতে, যেই ছেলের জন্য তিনি আজও পথ চেয়ে বসে থাকেন। অপেক্ষার ফল নাকি মিষ্টি হয়। সবরে মেওয়া ফলে। বর্ণ জোসেফকে শেষ করে দিলে মায়ের অপেক্ষা সব বৃথা চলে যেত না? তবে এত সবরের মাঝে সে তার কথা অটুট রেখেছে। পৃথিবীর বুক থেকে জোসেফ জোয়ারদার নামটা মুছে দিয়েছে। সেই মুহূর্ত থেকে নতুন এক চরিত্রের সূচনা করেছে। তার নাম আব্রাহাম রনো। হুটহাট নতুন এক সদস্যের আগমন, যার দাবি সে এই পরিবারেরই রক্ত, আজাদ শিকদারের সন্তান। সকলের দৃষ্টিতে যখন একের পর এক প্রশ্ন, অবুঝপনা, ঠিক তখনই হানিফা বেগম মুখ কুঁচকে প্রশ্ন করলেন, আইজা কি চলতেছে এখানে? এই ছোকরা বন্য দাদু ভাইয়ের জমজ মানে? তুমি জমজ ছেলে পয়দা করছিলা কবে? আমি জানি না কেন? আইজা এদিক ওদিক নজর লুকিয়ে বললেন, মা, আপনি তো অসুস্থ ছিলেন সে সময়, হসপিটালে যেতে পারেননি। সেদিন জোড়া বাচ্চা হয়েছিল আমার। কি যেন ভেবে হড়বড়িয়ে বলল, রিকাত সম্পর্কে জানেন নিশ্চয়ই। জন্মের দিনে রনকে চুরি করে নিয়ে গেছিল সে। হানিফা বেগম বিশ্বাস করলেন বলে মনে হলো না। হসপিটালে মায়ের বুক থেকে একজন বাচ্চা চুরি করে নিয়ে গেল, আর মা এত বছর চুপ ছিল? কোনো আহাজারি নেই, কোনো আর্তনাদ নেই। কি লুকাইতাছো আমার থেকে বৌমা? যা লুকাচ্ছি তা আপনি কখনো জানবেন না মা, আর না আমার বর্ণটা জানতে পারবে। বিড়বিড় করে আইজা। পরক্ষণে বড় করে বললেন, কিছুই লুকাচ্ছি না মা। আমার জোড়া বাচ্চার কথা আমি নিজেও জানতাম না, পরে জানতে পেরেছি। যতক্ষণে জানতে পেরেছি তখন খুব দেরি হয়ে গেছে মা। আমার বাচ্চা আমার ধরাছোঁয়ার অসাধ্যে চলে গিয়েছিল। ঠোঁট কামড়ে দমিয়ে রাখতে চাইলেন কান্নাগুলোকে, কথা বের হচ্ছিল না গলা দিয়ে। পরে আজাদ সাহেব এসে মাকে বুঝিয়ে দিয়ে বিশ্বাস করালেন যে আব্রাহাম রনো তারই সন্তান। কিভাবে কি বলে সবাইকে বুঝ করেছে তা আইজা জানি না। তিনি ছেলেকে বুকে জড়িয়ে বসে রইলেন। কত বছর প্রতীক্ষার পর অবশেষে ছেলেটার সান্নিধ্য পেয়েছেন তিনি, ছুতে পারছেন। তিনি তো আশাই ছেড়ে দিয়েছিলেন এক সময়। রনোর চেহারা জোসেফের সাথে ছিটে ফোটাও মিল নেই এখন। আবার টুইন হওয়ার খাতিরে বর্ণের সাথেও না। আফসিয়ান বর্ণ কি বোকা? জীবন দশায় তার জেরক্স কপি তৈরিতে সম্মতি প্রদান করবে কখনো স্বেচ্ছায়? এক কথায় রণকে যে কেউ বলবে সুদর্শন পুরুষ। চোখের মণিও কুচকুচে কালো, অবশ্য আগে নীলমণি হওয়ার রহস্য আলগা লেন্স। বর্ণের চোখে যত বিরক্তি, ভেতরের আত্মাটা প্রতিহিংসায় জ্বলছে দাউ দাউ। রণর প্রতি সবার এত ভালোবাসা চোখের সামনে সহ্য হচ্ছে না আর। দেখো কেমন ঘিরে রেখেছে সবাই। তড়া করে ভ্রু উচালো বর্ণ। তার মনোভাব ছোটবেলার বাচ্চামো দেখা দিচ্ছে নাকি? ওকে আদর করছে, আমায় কেন করছে না এমন? গলা খাকারি দিয়ে বিতৃষ্ণা নিয়ে আর চোখে তাকালো। সুখকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখে গেল মেজাজ বিগড়ে। এর গিয়ে তার হাতটা টেনে ধরে সোজা বাড়ির বাহিরের দরজার দিকে হাঁটা ধরল। এসব আর নেওয়া যাচ্ছে না, বিশেষ করে জোসেফ। না, এখন তো সে রনু। সবার মধ্যে থেকে উকি দিয়ে বর্ণকে ইশারায় বুঝিয়ে দিচ্ছিল, তোর সব ভালোবাসায় এবার থেকে বাঘ বসাবো আমি, পারলে আটকে দেখা। লেটস সি ইউ স্টপ ইট। অল দ্য বেস্ট। দাঁতে দাঁত চেপে বর্ণ অস্ফুট ঠোঁট নাড়ায়। আমার বেরোন আমাকে বলে ম্যাও, ইন্টারেস্টিং।
ভাইয়া আর ভাবির মাঝে জেসির ভালোই কেটেছে এই কয়দিন। আজ মেহেরাব আসবে, তবে চলে যাবে না, সেও 2 দিন থাকবে এখানে। জেসি দুহাতে হাঁটু জড়িয়ে কী ভেবে পেটে হাত রাখে, মুহূর্তেই ঠোঁটে হাসির রেখা ফোটে। একটা সুখানুভূতি ঘিরে ধরে আষ্টে পৃষ্ঠে। ভাবতেই অবাক লাগে, সেও আর 5টা নারীর মতোই মা হওয়ার স্বাদ গ্রহণ করবে। জেসির কল্পনা বুনতে ইচ্ছে হলো হুটহাট, কিন্তু কী নিয়ে বুনবে? বালিশটা বুকে চেপে সেদিনের ভাবনায় ডুব দেয় সে। এক রাতে গা কাঁপিয়ে খুব জ্বর এসেছিল তার। জ্বরের তোড়ে চোখ মেলতো কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল। মেহেরাব এক হাতে জড়িয়ে রেখে তাকে খাইয়ে দিচ্ছে, কিন্তু সে ওসব খাবে না। চুমু আর আদর খাবে। জ্বরের ঘোরে অবচেতন মনে আদর নেওয়ার জন্য মেহেরাবকে অস্থির করে তুলছিল, অথচ মেহেরাব নিজের সাথে যুদ্ধ করে বহু কষ্টে নিজেকে দমিয়ে রাখার চেষ্টায় নিমগ্ন। জেসি তখন নাছোড়বান্দা, তার আদর লাগবেই লাগবে। সেই রাতের মধ্য প্রহরে মানুষটা হার মেনে নিল। জেসিকে অনেক অনেক আদরে ভরিয়ে দিল, গভীর স্পর্শে কুপকাত করে দিল তার ছোট্ট তনু। কানের নিকটে মুখ নিয়ে তার অগোচরে অভিযোগ করল, নিজের মায়া এত বিভৎসভাবে না বাঁধলেও পারতে মিসেস। এখন মুক্তির কি উপায়? সেই রাতের একান্ত মুহূর্তের দৃশ্যগুলো কল্পনা করে আজও লজ্জায় নুয়ে পড়ে জেসি। রক্তাভ দুগাল লুকাতে বালিশে মুখ গুজে দেয় তড়িঘড়ি করে। বুকটা টিপটিপ করছে, গলা শুকিয়ে আসে। ফোনের শব্দে ধ্যানভঙ্গ হয় জেসির। স্ক্রিনে মিস্টার অ্যারোগেন্ট নামটা দেখে দ্বিগুণ লজ্জা ঘিরে ধরে। রিসিভার তুলে ধীর স্থির কানে চাপতে ওপাশ থেকে মেহেরাব বলল, কি ম্যাডাম, ভাইয়ের কাছে গিয়ে বরের কাছে ফুলে গেলে? জেসি নড়ে চড়ে বসে নিজেকে স্বাভাবিক করে জবাব দেয়, বরের বাড়ি থাকলে যখন ভাইয়াকে ভুলে থাকতে হয়, তবে ভাইয়ার কাছে এসে বরকে ভুলে গেলে কেন এত আপত্তি স্যার? অভিযোগ দেখিয়ে ভুল করলাম বলছো? অফকোর্স। বিনিময়ে মেহেরাব হাসল। গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বুজে বলল, কি খাবে? তেঁতুল, আচার, বার্গার, পিৎজা, আইসক্রিম, ফুচকা, তারপর। এক নিঃশ্বাসে সব বলে সে ভাবুক হলো অল্প। এরই মাঝে মেহেরাব গম্ভীর গলায় দমন করে দিল তাকে। নো, এই অবস্থায় এসব খাওয়া ভালো হবে না। অবিলম্বে মুখ কুঁচকে গেল জেসির। জিজ্ঞেসও করবেন, আবার যা বলবো তা খেতে নিষেধ দেবেন? অসহ্য। এরপরও মুখ বুঝে সহ্য করে নিতে হবে মিসেস। এটাই যে কপালের লেখন। মেহেরাব দুঃখ প্রকাশ করে। হোয়াট হাই পিটি। তুফা বই পড়ছিল বিছানায় কাত হয়ে শুয়ে। অবসরে উপন্যাস পড়ার বদঅভ্যাস শুরু থেকেই ছিল তার। খানিক আগেও পাশে তার ননদ ছিল, এখন ঘুমাতে চলে গেছে। মাসখানেক পর ননদের বিয়ে, তাই যথাসম্ভব ভাবির সাথে সময় কাটিয়ে নিচ্ছিল। পরবর্তীতে এমন সুযোগ নাও আসতে পারে। মাহির নেই বাড়িতে। তুফা এক মনে পড়ছে টান টান উত্তেজনা নিয়ে। শোয়া থেকে উঠে বসে গেল প্রায়। বইয়ের ভেতরে নজর এতটা ডুবে পারলে ওখানে স্বয়ং ঢুকে পড়ে। কখন মাহির দরজা ভিড়িয়ে রুমে এলো আর তার হাবভাব পরখ করে কখন বাথরুমে ঢুকলো বুঝতেই পারল না। আকস্মাৎ কোলে কেউ মাথা রেখে কোমর জাপটে ধরতেই কেঁপে উঠল মেয়েটা। ঢোক গিলে মাহিরকে দেখে বলল, এইভাবে না বলে কই কেউ ঝাপটে ধরে? পরক্ষণে বুকে ফু দিল। প্রত্যুত্তরে মাহির এক টানে বই কেড়ে নিয়ে সেন্টার টেবিলে ঢিল মারার মতন ছুঁড়ে রাখলো। আরে এটা পড়ছিলাম তো, ভীষণ ইন্টারেস্টিং কাহিনী। মাহির মৃদু হাসলো, আবারও কোমর জড়িয়ে ধরে টুপ করে পেটে চুমু খেলো শব্দ করে। বলল সন্দিহান সুরে, আমার চেয়েও ইন্টারেস্টিং। এতে করে লজ্জায় গুড়িয়ে গেল তুফা। সেই প্রথম দিনের মতো আজও তার লজ্জা লাগে এই পুরুষটি ছুঁয়ে দিলে, তবে আগের মতো অত্যাধিক নয়। দেবাস থেকে ফিরছি। মাহিরের কথায় তুফার চোখ চকচক করে উঠল। নিবাসে নতুন একজন সদস্য যুক্ত হয়েছে সেটা সে জানে, তবে এখনও যাওয়া হয়ে ওঠেনি, তাই সরাসরি দেখা হয়নি। ননদের বিয়ে নিয়ে দুপক্ষের আসা যাওয়া, আলোচনা, অতিথি সামলানো, এসবে মহা ব্যস্ত। উপরন্তু সংসারের বড় বউ সে, দায়িত্বের ভার বেশি। বিকেলে সুখের সাথে কথা হয়েছিল, তাকে নিবাস থেকে বর্নস ক্যাসেলে নিয়ে গিয়ে। বর্ণ 6 দিন পেরোলো, এখনও নিবাসে নিয়ে যায়নি। শাড়ির আঁচল গলিয়ে উন্মুক্ত পিঠে পুরুষালী আঙ্গুলের স্পর্শে শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বয়ে গেল যেন। দম আটকে মাহিরের মাথার চুল খামছে ধরে তুফা। চেহারার অবস্থা নাজেহাল।
মাহির হাসলো, এক হাতে তুফার ঠোঁট ছুঁয়ে আবেশিত কণ্ঠে শুধালো। যাবেও বাড়ি? যাওয়ার বায়না ধরার আগেই মাহির প্রশ্নটা করে ফেলল। তুফা উপর নিচ মাথা ঝাঁকায়। তাহলে তো আমি যা চাই তা দিতে হবে চান? মাহিরের হাবভাব দেখে ঢোক গিলল তুফা, নজর নামিয়ে ঠোঁট টিপে হেসে প্রশ্ন করে, কি চান? আলো নিভে গেল ফট করে। মাহির তুফাকে শুয়ে দিয়ে নিজের ভার ন্যস্ত করে তার উপর, ঠোঁটে ঠোঁট রেখে প্রলম্বিত চুম্বন এঁকে গলায় মুখ ডুবিয়ে কানে কানে বলল, এই মুহূর্তে তোমাকে একটা ছোট্ট বেবির আবদার করতে চেয়েও সাহসের অভাবে করা হলো না আর। অনেক আগে থেকেই দুজনে কম চেষ্টা করেনি, মাঝে মিসক্যারেজ হয়েছে দুবার। তুফা নিজেও এই নিয়ে হীনমন্যতায় ভোগে। মাহিরের দিকে তাকাতেই সময় সময় বুকটা খা খা করে, কিন্তু তার যে কিছু করার নেই, সব সৃষ্টিকর্তার নিয়ন্ত্রণে, যদি তিনি চান। সেদিন বন্য তপ্ত মেজাজ নিয়ে নিজ রুমের বেলকনিতে ছিল। মেজাজটা সগুণ চড়িয়ে দিতে রণু এসে দাঁড়ায় সেখানে। বন্য শক্ত গলায় দাঁতে দাঁত চেপে বলল, পারমিশন ছাড়া রুমে ঢুকেছিস কোন সাহসে? There won't be a second warning. মাথা চুলকে রণু হাসলো প্রশস্ত ঠোঁটে। বন্যের রাগি রাগি কঠিন মুখভাব উপভোগ করতে খারাপ লাগছে না। বলল, দেখেছিস মম তোর থেকেও আমাকে বেশি ভালোবাসে। কদিন পর আমার সামনে তোকে চিনতেই পারবে না। হাত মুঠোবন্দি করে চুপ করে রইল বন্য। রেলিংয়ে মুষ্টিবদ্ধ হাতটা আলতো চাপড়ে রাগ সংবরণের চেষ্টা করছে, আর চোখে সেই চঞ্চল হাতের দিকে চেয়ে রণু ফের বলল, তার উপরে তোর মুখোশের আড়ালে থাকা মুখটা যদি টেনে হিসড়ে সামনে আনি, তখন মমের রিয়াক্ট কেমন হবে ভাব একবার। খুন করব। থতমত খায় রণু, অপ্রস্তুত গলায় বলল, হুচ। মুহূর্তেই অপরপক্ষের মুষ্টিবদ্ধ হাতটা সোজা নাক বরাবর এসে লাগলো রণুর। মৃদু আর্তনাদ করে এক ধাপ পিছিয়ে গেল সে। ঠোঁটের উপর হাত উঠে যায় আপনা আপনি, ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে এসেছে। বন্য অগ্নিদৃষ্টি মেলে চেয়ে আছে, পারলে চোখের পারতে এখনই ভস্ম করে দেয় রণুকে। রণুটা জিভ দিয়ে ঠোঁটের আশেপাশে রক্ত চেটে বলল ব্যথাতুর গলায়, আই ওয়াজ জাস্ট কিলিং ইয়ার। বন্য নিশ্চুপ, পূর্ণ দৃষ্টি মেলে অদৃশ্যে চেয়ে ফুসছে। খানিক পর রণু আবদার রাখে, আমার ক্ষমতা তো শেষ, তোর তো বেঁচে আছে এখনো। জানা আমার বাচ্চাগুলোকে নিয়ে নারীদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আর ভবিষ্যতে মমের পছন্দ মতো একজন। রণুর দৃষ্টি প্রত্যক্ষ করে থেমে গেল সে। গলা পরিষ্কার করে বলল, মম বলে দিয়েছে আমি তোর 2.5 মিনিটের বড়। এভাবে বাঘের মতো তাকাস কেন? বর্ণ এই পর্যায়ে মুখ খুলল না, তবে ফোনে দেখালো কিছু একটা। এরপর ঠোঁট বাঁকিয়ে বলল, পথে ঘাটে বিয়ে করে বাচ্চা জন্ম দিয়ে এসছিস, যা বাবার দাবি নিয়ে সোজা এনকাউন্টারে মরবি। রণুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। লোকে বলে রক্তের টান চুম্বককেও হার মানায়। আসলে বাচ্চার মায়েদের প্রতি তার কোনো কালেই তেমন আগ্রহ না থাকলেও 4 সন্তানের থেকে মুখ ফিরিয়ে নিতে পারবে না সে। প্রভাবশালী বাপের মেয়েদের জীবনসঙ্গী করেছিল, ঠকিয়েছে, মিথ্যা পরিচয় বিয়ে করেছে। এই অপরাধে না জানি কত রকমের কেস ঠুকেছে। অন্যান্য বিষয় আর যাই হোক, এই মহাবিশ্বে নারী বিষয়ক আইন ভীষণ কড়া। রণু ঠিক করলো বন্যের হাতে পায়ে ধরে বাচ্চাদের তার কাছে চুরি করে হলেও এনে দিতে বলবে। কিন্তু কোন পরিচয়? তার অতীত তো বড্ড তিক্ত। সেসব শুনলে সবাই থু ছিটাবে নিঃসন্দেহে। দু ভাইয়ের কথায় কথায় এক পর্যায়ে বন্য পুনরায় আক্রামণাত্মক হয়ে হাত উঠাতেই আইজা পিছু থেকে আর্তনাদ করে উঠল, কি করছো বর্ণ? ওকে মারছো কেন? আইজা কাছে এসে রণুকে দেখতেই আটকে ওঠে। ঠোঁট ফুলে লাল হয়ে গেছে তার। ভদ্র মহিলার কেন যেন মনে হলো ইতিপূর্বে বর্ণ এক দফা রণের গায়ে হাত তুলেছে। তপ্ত শ্বাস ছেড়ে হতাশ চোখে এক পলক বর্ণকে দেখে রণুকে টেনে নিয়ে চলে গেলেন তিনি। যেই দৃশ্যটা বর্ণের চোখে জ্বালা ধরিয়ে দিল। এর কিছু মুহূর্ত পরেই সুখকে আঁকড়ে ধরে নিবাস ছেড়ে বেরিয়ে এসেছে বর্ণ। আজও ফেরেনি। আইজা কাঁদতে বসেছেন। আজাদ সাহেবকে অনুরোধ করেছেন ছেলেকে ফিরিয়ে আনতে। তিনি আশ্বস্ত করেছেন, চাপ নিও না, সে শীঘ্রই ফিরবে। বর্ণ কথা বলছিল কারোর সাথে। সুখ তখন রুমে, ভিডিও কলে আম্মুর আশেপাশে থেকে স্ক্রিনে উকিঝুঁকি মারছে নুরা। ও বাড়ি ফেরার সময় তার জন্য কি কি নিতে হবে তার লম্বা লিস্টও পেশ করেছে ইতিমধ্যে, যার অধিকাংশ স্কিন কেয়ার প্রোডাক্ট।
এই বয়স থেকেই রূপচর্চায় ভারী সচেতনতা অবলম্বন করে সে। সুখ হাসি মুখে মেনে নিচ্ছে সব। দীর্ঘালাপ শেষ করে ফোন রেখে বেলকনিতে একবার উকি দিল। না, বন্যের কথা এখনো শেষ হয়নি। পাশে আইস কিউবে নজর যেতেই দুষ্টু বুদ্ধি খেলে গেল মাথায়। একটা কিউব তুলে নিয়ে পা টিপে টিপে বন্যের পিছু এসে দাঁড়ালো নিঃশব্দে। তার পরিকল্পনা ছিল বন্যের শার্টের ভেতরে কিউব ছেড়ে দিয়ে সোজা পালিয়ে চলে আসবে, কিন্তু বিধিবাম চাহিদা মতো বন্যের পরনে শার্টের ভেতরে কিউব ছেড়ে পালিয়ে আসতে নিলেই হাতের কবজি চেপে ধরে লোকটা। সুখের অবস্থা ছেড়ে দেবার খেতে বাঁচি। বহু কষ্টে ছটফট করে হাত পা সব টানাটানি ছোড়াছুড়ি করেও নিজেকে ছাড়াতে পারল না। অন্যদিকে বন্যের প্রতিক্রিয়া নির্বিকার। সে যে সুখের হাত আঁকড়ে আছে সেটা নিজেও জানে না। ভাবটা এমনই। দিব্যি ফোনে কথা বলছে এক ধ্যানে। ফোনের ওপারের কাজে সমাপনী ঘোষণা করে সুখকে নিকটে টেনে এনে রেলিংয়ে চেপে ধরে দু হাতে বন্দিনী করে নিল বন্য। দুষ্টু হেসে বলল খোঁচা দিয়ে, সুইটহার্ট, কি মতলব? এমন সুদর্শন একজনকে রুমে একা পেয়ে ইভটিজিং করার লোভ সামলাতে পারছিলেন না বুঝি? নট ব্যাড। সুখ আর ছটফট করছে না এবার। এদিক ওদিক নজর লুকাচ্ছে। বন্য একদৃষ্টে চেয়ে থাকতে থাকতে ভ্রু সংকুচিত করে নিল। সুখের শুকনো চঞ্চল চোখটা সহ্য হচ্ছে না। নিঃশব্দে ফুলের গলায় মুখ ডুবিয়ে দিল পুরুষটা। সুখ শ্বাস আটকে খেই হারিয়ে দুহাতে জাপটে ধরে তার গলা। এতে বন্য আরও উন্মাদ হলো। ঠোঁট চেপে ধরল সুখের উন্মুক্ত ঘাড়ে। ঝরঝর চুলের মাতোয়ারা ঘ্রাণে নেশাগ্রস্তের মতো শ্বাস টেনে বলল, কেমন মাখিস চলে, যা পৃথিবীর সব নেশাকে পিষ্ট করে দেয় মুহূর্তে। কি মিষ্টি গন্ধ। বলার ফাঁকে একসময় ঘাড়ে দাঁত বসিয়ে দিতেই কুঁকিয়ে ওঠে সুখ, খামচে ধরে শক্ত করে। এতে নখ বিঁধে যায় বন্যের ঘাড়ের পিছে। অথচ পুরুষটার কিছু এলো গেল না বিশেষ। দাঁত বসিয়ে দেওয়ার জায়গায় ভেজা চুমু দিয়ে মুখ তুলল। ততক্ষণে সুখের চোখ ভিজে উঠেছে। অশ্রুতে টলটল করছে দু চোখ। বন্য সেদিকে তৃষ্ণার্ত পথিকের মতো চেয়েই রয় অপলক। ওই চোখের গভীরে সে বারে বারে ডুবে যায়। একবার ওই চোখের কথা স্মরণ হলে পৃথিবীর সব সৌন্দর্য ফিকে হয়ে আসে নিমিষেই। তখন হারিয়ে ফেলে পথ, ভুলে যায় গন্তব্য। অথচ সে চেয়েছিল ফুল একাই ডুবুক তার মাঝে, তাকে ভালোবেসে দিশেহারা হোক, গন্তব্য ভুলে যাক, ছটফট করুক অব্যক্ত যাতনায়। আর সে দূর থেকে তার ভালোবাসার অথৈ সাগরে ফুলের ডুবে মরা দেখে উপভোগ করবে, তৃপ্তির হাসি ফোটাবে ঠোঁটে। অথচ সময়ের পরিক্রমায় সব চাওয়া তার দিকেই প্রবর্তন করল। বোবা ফুলের মাঝে সে নিজেকে হারিয়ে ফেলল পুরোপুরিভাবে। ফিরে আসার কোনো পথ অবশিষ্ট নেই। সুখের চোখে পাহাড়সম অভিযোগ। অভিমানীরা ছোটাছুটি করছে তখন। নিশ্চুপে অশ্রুসিক্ত চোখের গড়িয়ে পড়তে চাওয়া পানি ঠোঁটের স্পর্শে চূষণ করে নিয়ে বন্য আকস্মাৎ শক্ত করে জড়িয়ে ধরল সুখকে। এতটা শক্তভাবে যে সুখের দম বন্ধ হয়ে আসতে চায়। ক্ষমতা বলে যদি এই মুহূর্তে ফুলকে বুকের ভেতর ঢুকিয়ে বন্দি করে রাখা যেত, বন্য বোধহয় তাই করত। ছেড়ে দিয়ে দুহাতে তার মুখটা আঁচলায় তুলে কপালে কপাল ঠেকায় বন্য। সম্মোহনী সুরে এতক্ষণে মুখ খুলল, চোখে এত মায়া নিয়ে আমার সামনে এসে দাঁড়াতে বুক কাঁপে না? ইচ্ছে তো করে তোকে লকেট বানিয়ে বুকের বাপাসে রেখে দে। ভালো হতো না তখন? দূরে গিয়েও হুঠার তোকে এক ঝলক দেখার স্বাদ হলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ছুটে আসা হবে না। একটা ছুঁয়ে তোর অবাধ্য যন্ত্রণায় হৃদয় ছটফট করবে না। সেদিনের এইটুকু বাচ্চা কি হাল করে ছেড়েছিস আশফিয়ান বর্ডার। একবার চোখ মেলে চেয়ে দেখ। পুনরায় সুখের চোখে অশ্রু জমে। এটা ব্যথার বহিঃপ্রকাশ নয়, এর নাম আনন্দ অশ্রু। বর্ণ বুড়ো আঙ্গুলে অশ্রু মুছে নিয়ে হুঁশিয়ারি দিল, বউ নব, এই চোখ তখনই ভেজবে যখন যে মুহূর্তে আমি চাইব। এর বাইরে এক বিন্দু অশ্রু যেন বরবাদ না হয়। খুন করে ফেলবো কিন্তু। সুখ আজ ধার ধারল না এসব হুঁশিয়ারি। সামনের বেপরোয়া পুরুষটির বুকে হামলে পড়ে বুকে মুখ গুজে ফুপিয়ে কেঁদে ওঠে। কাঁদতে মানা করেছি না? জোরপূর্বক ছাড়িয়ে নিয়ে থুতনিতে চুমু খেলো বন্য। সুখ ইশারায় বুঝায়, হাতে হাত রেখে একসাথে স্বপ্নের পথে হেঁটে যাওয়ার ফাঁকে মাঝ রাস্তায় হাত ছেড়ে নেবেন না তো? কথাগুলো বন্যের বুকে গিয়ে ছুরি আঘাতের মতো বিঁধল না তো?
কে জানে। তবে সে ঢোক গিলল নিশ্চুপে, বইয়ের পুরো মুখে অধরের বিচরণ চালিয়ে আদর দিয়ে তার মনে সৃষ্ট সংশয় ভুলিয়ে দেওয়ার চেষ্টা করলো। এরপর কোলে তুলে নিল নীরবে। ভালোবাসার সংজ্ঞা সে জানে না, কবি সাহিত্যিকের মতো ভালোবাসার উক্তিও জাহির করতে পারে না, শুধু এটুকুই বলতে পারে, ইউ আর অনলি মাইন, নো স্যাক্রিফাইস, নো গিভিং আপ। সুখকে কোলে রেখেই ক্যাসেল থেকে বেরিয়ে এলো বর্ণ। ডান দিকে হাঁটা ধরল। ক্যাসেলের পাশ ঘেঁষে বয়ে যাওয়া ইয়া বড় নদী। নদীর তীর ফুলে বেলুনে ঝিনুক বাতিতে সাজানো। আধার রাতে চাঁদের নরম আলোয় খোলা আকাশের নিচে কি সুন্দর মনোরম দৃশ্য। চোখ জুড়িয়ে গেল সুখের, বিমুগ্ধ চেয়ে রইল। বর্ণ চোখ নামিয়ে একবার সুখের দৃষ্টি অবলোকন করে আবারও নজর সামনে স্থির করল। অন্যদিন হলে নির্ঘাত হুমকি দিয়ে উঠত, বফুল, যন্ত্রণায় দগ্ধ হওয়ার স্বাদ জেগেছে। নিষেধ করেছি না কোনো জিনিসের দিকে এমন মন্ত্রমুগ্ধ হয়ে তাকাবি না। হিংসা হয় আমার, বুঝিস না? ওই দৃষ্টি শুধু এবং শুধুমাত্র তোমার জন্যই বরাদ্দ। এতে কোনো মানুষ বা জিনিসের হস্তক্ষেপ আসবেন বর্ণ বরদাস্ত করবে না। তবে আজ এমন কিছুই বলল না, কিন্তু মুখটা সুখের কানের গোড়ায় নামিয়ে লতিতে ইঁদুরের মতো কামড়ে দিয়ে সতর্ক করে দিল যেন। সুখ ঠোঁট উল্টায়, দৃষ্টি ঘুরায় বর্ণের মুখে। পুরুষটা ভীষণ অনুভূতি শূন্য আর নিষ্ঠুর। কখন না জানি সাজানো স্পটের সব ছিঁড়ে এক জায়গায় ছুঁড়ে মেরে তাকে সামনে বসে উদ্ভ্রান্তের মতো বলে, এখনো নিষ্পলক চেয়ে থাকার মতো কোনো জিনিস অবশিষ্ট নেই ফুল। এবার আমাকে দেখ, তাকিয়ে থাক, নজর সরাস না যেন। পাগলামিগুলো খুব একটা বিরক্তি লাগে না সুখের, ভালো লাগে ভীষণ। কিন্তু মানুষটা নিজের উপর নিয়ন্ত্রণ হারালে আশেপাশের অক্ষত জিনিস চোখের পলকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার রোগ আছে, যা ভীষণ ভয় পায় সুখ। ঘাটে তরি বাঁধা আছে, তরিটা রূপালি ঝিনুক আলোয় তারার মতো মিটমিট হাসছে মনে হলো। বর্ণ সুখকে নিয়ে সেখানে ওঠে, পরে তাকে নামিয়ে দেয়। সুখ আশেপাশে চেয়ে রেখে নৌকার এক কোণে বর্ণের গিটার আর একগুচ্ছ গোলাপ দেখতে পায়। চোখে প্রশ্ন নিয়ে তাকায় সে। বর্ণ ততক্ষণে গোলাপ গুচ্ছ হাতে নিয়ে হাঁটু গেড়ে বসেছে সামনে। ফুলগুলো এগিয়ে দিয়ে ধীরে বলল মৃদু হেসে, হ্যাপি ভ্যালেন্টাইন ডে বউফুল। সুখ চমকায় থমকায়। আজ তো ভালোবাসা দিবস নয়। চোখে প্রশ্ন রেখে একরাশ উচ্ছ্বাস নিয়ে ফুল হাতে নেয় সুখ। দিবস না হোক, কিন্তু তার ঝুলি প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত ভালোবাসায় পরিপূর্ণ। বর্ণ বোঝে তার অব্যক্ত প্রশ্ন। সুখকে কাছে টেনে কোমর জাপটে ধরে উদরে মুখ গুজে শুয়ে নেয় সুখ। চুলে হাত রেখে বুলিয়ে দেয়। বর্ণ উন্নত হয়ে বলল হঠাৎ, ভাগ্যিস আজকের এই দিনে ভালোবাসার দাবি নিয়ে আমার সামনে দাঁড়িয়েছিল ফুল। ভাগ্যিস সেদিন অকপরে স্বীকার করেছিলে আমাকে। ভালোবাসা ভুলটা করে ফেলেছিস। আমার নিরুত্তর হৃদয়ে তুই এসে জলচ্ছেদ সৃষ্টি না করলে হয়তো ভালোবাসা এত সুখ আছে কখনো জানতেই পারতাম না। ভাগ্যিস তুই এসেছিলি ফুল, আমি ভালোবাসা শিখিয়েছিলি। শুকিয়ে যাওয়া ঘাটা যেন পুনরায় থকথকে হয়ে উঠল বহুদিন পর। চোখের সামনে সেদিনের দৃশ্যপট ভেসে উঠতেই দম আটকে শক্ত হয়ে দাঁড়ালো সুখ। ছলো ছলো চোখে দৃষ্টি অন্যত্র ঘুরে স্থির হয়ে রইল। বর্ণের মাথায় ভালোবেসে যত্ন নিয়ে বুলিয়ে দেওয়া হাতটা থেমে যেতেই সে মুখ তুলল। উঠে সুখের মুখোমুখি হলো। বইয়ের অভিমানী মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলল ফের, গলার কাছে চাকু ধরে বর্ণের মুখে নত শিকারের যে একটি মতো শব্দ আজ পর্যন্ত কেউ ফোটাতে পারেনি। সে স্বেচ্ছায় প্রতিনিয়ত তোর সামনে হাড় মেরে নেয় ফুল। আজও বলছে সেদিনের জন্য সরি। সরি তো লক্ষ্মী বউ। সুখ প্রতিক্রিয়া দেখালো না। ঠোঁট কামড়ে ধরে শান্ত দিঘির মতো স্তব্ধ হয়ে রইল কেবল। বর্ণ কাছে টেনে নিয়ে পরবর্তীতে বুঝিয়ে সুঝিয়ে মানিয়ে নিল অদ্ভুত কায়দায়। নারীদের এই এক সমস্যা, পুরুষ একটু ভালোবাসা দেখালেই তারা গলে যায় মোমের মতো। জলে পা ডুবিয়ে বসল সুখ, পাশাপাশি তার একান্ত পুরুষের উপস্থিতি। বর্ণের হাতে গিটার, গিটারে আলতো হাতে একবার ছুঁয়ে দেয় সে। দীর্ঘ 1.5 বছরের অবরুদ্ধ অন্ধকারের প্রতি মুহূর্তের সাক্ষী এই গিটার। তখন মাথায় হাত বুলিয়ে আঁচলের নিচে লুকিয়ে রাখতে মা ছিল না পাশে তার। বটবৃক্ষ হয়ে ছায়া দিতে বাবাও ছিল না, ভাই বোন কিংবা ফুল।
কেউ না, শুধু এই নির্জীব গিটারই তার সঙ্গী হিসেবে জড়িয়ে গিয়েছিল কিভাবে যেন। বর্ণ ক্রূর হাসে ঠোঁট বাঁকিয়ে, আর চোখে একবার গিটারের দিকে তাকায় সুখ। বর্ণ এই গিটারকে এত আগলে কেন রাখে সে জানে না, তবে নারীদের চেয়ে এই গিটারকে বড্ড হিংসে হয় সুখের। সময় সময় মনে হয় বর্ণ তার চেয়ে বেশি ওই নিষ্প্রাণ বস্তুটাকেই বেশি প্রাধান্য দেয়। ভাবনার মাঝে কখন যে বর্ণের বাহু জড়িয়ে কাঁধে মাথা রেখেছে বুঝতেই পারল না সুখ। চোখ নামিয়ে কাঁধে আশ্রে পড়া সুখের দিকে চেয়ে মাথায় ঠোঁট চেপে রাখে বর্ণ। এই বোবা ফুলটাকে যত আদরি করা হোক না কেন, তৃষ্ণা কভু মেটে না তার। হাওয়ায় মৃদু ছন্দ, মস্ত বড় আকাশে এক টুকরো চাঁদ, ভুবনে সেই চাঁদের স্নিগ্ধ আলো, সব মিলিয়ে রোমাঞ্চকর এক পরিবেশের সৃষ্টি হয়েছে। এসবের সাথে তালে তাল মিলিয়ে গিটারের টুংটাং শব্দ ভেসে বেড়ায়, সেই সাথে আফসিয়ান বর্ণের শ্রুতিমধুর কণ্ঠ। শেষ বলে যেন কিছু নেই অবশেষ। এদেশের শেষ থেকে শুরু হবে কোনো দেশ। ভেঙে যাওয়া মনে খড়খড়ে বনে যে পাখি, বাসা ছেড়ে তাকে উড়ে যেতে হয় একাকী।